স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে ভাসান কৃষ্ণের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, কাউকে বলতে নেই। আজকের গল্প পাঠে রয়েছে সৌভিক, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, কাউকে বলতে নেই। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আজ না হোক কাল আমি আবার ফিরে আসব, আবার এক হব, আমরা দুজন আবার এক হব। গ্রামের মধ্যিখানে একটা বড় পুকুর। গ্রামের মেয়ে, বউ, ছেলে, বুড়ো সবাই এই পুকুরে স্নান করে। এছাড়াও কাপড় কাচা, বাসন মাজা তো আছেই। একদিন ভর দুপুরবেলা এক যুবতী মেয়ে পুকুর ঘাটে স্নান করতে এসেছে। মেয়েটির উপর গ্রামের অনেকেরই নজর রয়েছে। এমন চাঁদের জ্যোৎস্নার মতো গায়ের রং, অমন সুগঠিত বক্ষদ্বয়, সরু সুমোহিত কটিদেশ, মাথায় এক রাশ সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ খেলানো কালো চুল নিতম্বের ওপর নুয়ে পড়েছে। উঠতি যৌবনা যুবতীর এই রূপলাবণ্য দেখে কোনো পুরুষই বা থেমে থাকতে পারে? তেমনি থেমে থাকতে পারেনি গ্রামের সবচেয়ে সুদর্শন ও শিক্ষিত যুবক অরিন্দম। গাছের আড়ে লুকিয়ে থেকে সে মেয়েটির অবগাহন লক্ষ্য করছিল। মেয়েটি ধীরে ধীরে 1, 2, 3 করে 3টি ডুব দিয়ে প্রায় অর্ধ উলঙ্গ শরীরটাকে কাপড় দিয়ে ভালো করে ঢেকে জল থেকে উঠে এলো। তারপর ধোয়া বাসনগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। তার লজ্জা নিবারণের জন্য ব্যবহৃত ভেজা কাপড়টা শরীরের সাথে আঠার মতো চিপকে গিয়েছে। এমন সময় হঠাৎ তার পথ আটকে দাঁড়ালো এই গ্রামের সবচেয়ে সুদর্শন সেই যুবক অরিন্দম। মেয়েটি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। ছেলেটি বলল, তুই লজ্জা পাচ্ছিস কেন শুক্লা? না না, লজ্জা পাবো কেন? তুমি কি কিছু বলবে অরিন্দম দা? না মানে আসলে এই সময় পথ আটকে দাঁড়ালে তো, তাই বলছি আর কি। আমি কি বলতে চাই তা তো তুই সবই জানিস। বল, জানিস না? আমতা আমতা করে শুক্লা বলল, মানে তুমি কি বলতে চাইছো অরিন্দম দা? আমি তোকে ভালোবাসি শুক্লা, তুই কি আমার হবি? তুমি কি বলছো অরিন্দম দা? তুমি তো জানো এটা সম্ভব নয়। ইচ্ছে থাকলেও আমাদের যে কোনো উপায় নেই গো। কেন উপায় নেই শুক্লা? এই গ্রামে প্রেম, ভালোবাসা, এই শব্দগুলোই যে নিষিদ্ধ। অরিন্দম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে ওসব কিছু না, ওসব কুসংস্কার। আর তাছাড়া ওসব অনেক বছর আগেকার কথা। তুই এত বছর পরে এখনো ওসব কুসংস্কারে বিশ্বাস করিস? আমি বলছি কিচ্ছু হবে না, আমি তোর কিছু হতে দেব না শুক্লা। তুই একবার আমাকে ভালোবেসে দেখ। শুক্লা চিন্তিত মুখে কি সব যেন ভাবল। প্রাণে ভয় থাকলেও নিজের পছন্দের মানুষটার সামনে নিজেকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। শুক্লার ক্ষেত্রেও তাই হলো। মুচকি হেসে লজ্জায় চোখ নামিয়ে নিয়ে সে বাড়ির পথে ছুট লাগালো। যেতে গিয়ে একটু থেমে ঘুরে তাকালো অরিন্দমের দিকে। তার এই ঘুরে তাকানোই বুঝিয়ে দিল অরিন্দম তার লক্ষ্যে সফল হয়েছে। কিন্তু মানুষ যা ভাবে তা সবসময় হয় না। কোথায় কখন কিভাবে অন্ধকার ঘনায়
আমরা তার টেরটুকুও পাই না। আনন্দে মশগুল হয়ে আমরা ভুলে যাই কিছু কিছু কুসংস্কারও সংস্কারের রূপ নেয়, যার অপ্রতিরোধ্য ভয় আমাদের বাঁচিয়ে রাখে। আর একবার এই কুসংস্কারের জাল ছেড়ে বেরিয়ে পড়লেই বাঁচার নামে আসলে মরণকেই আহ্বান করা হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন অরিন্দম ও শুক্লা পুকুর ঘাটে দেখা করে। কখনো কখনো রাতের বেলাও দেখা হয় তাদের। ধীরে ধীরে তাদের প্রেমের বাঁধন আরো মজবুত হতে থাকে। কিন্তু অদৃষ্টের খেলা বুঝি অন্য। হঠাৎ করেই কালের ন্যায় প্রবল আঘাত নেমে এলো একদিন। এমনই একদিন রাতে শুক্লা ও অরিন্দম দেখা করল। দুজন কিছু মধুর কথা আলাপচারিতার পর অরিন্দম তার শুষ্ক ওষ্ঠের মায়ায় গোলাপের মতো নরম ওষ্ঠকে জড়িয়ে নিতে চায়। দূরত্ব যতই কমতে থাকে, উত্তেজনা ততই বৃদ্ধি পেতে থাকে। গাছের সাথে পিঠ ঠেকে থাকা শুক্লার পটল চেরা দুটি চোখ ততক্ষণে কল্পনাতীতভাবে বন্ধ হয়ে গিয়েছে সুখানুভূতির আশায়। তার তৃষ্ণার্ত অষ্টযুগল কম্পমান ভূমির ন্যায় তীর তীর করে কেঁপে চলেছে। লজ্জায় রাঙা হয়ে উঠেছে তার মুখমণ্ডল। কিন্তু এই অপেক্ষমান সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ নেমে এলো এক ভীষণ আঘাত। হাওয়ার বেগে ঘন জমাট বাঁধা কালো অন্ধকার এসে অরিন্দমকে টেনে নিয়ে গেল মৃত্যুলোকের দ্বারে। অরিন্দম আর্তনাদ করে উঠল। শুক্লার মুখ থেকে সুখচারী মায়া সরে গিয়ে ফুটে উঠল এক অজানা ভয়ের ছাপ। দ্রুত বেগে চোখ খুলে সে দেখল অরিন্দম এই গাছ থেকে ওই গাছে সজোরে ধাক্কা খেয়ে খেয়ে মাটিতে আছড়ে পড়েছে। কোনো এক অদৃশ্য অপশক্তির দ্বারাই যে এই কাজ ঘটছে তার বুঝতে অসুবিধা হয় না। শুক্লা চিৎকার করে কেঁদে ওঠে, অরিন্দম দা, কে তুমি? কেন ঘটছো আমাদের সঙ্গে এরকম? কেন করছো? ছেড়ে দাও অরিন্দম দাকে, ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমাদের কেন ক্ষতি করতে চাইছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চারিদিকের আকাশ বাতাস বিদীর্ণ করে ভেসে এলো একটা প্রবল অট্টহাসির শব্দ। উল্লাসে ফেটে পড়ল সেই অদৃশ্য বিভীষিকা। ধীরে ধীরে অরিন্দমের শরীর থেকে সমস্ত আবরণ ছিঁড়ে খুঁড়ে খসে পড়তে লাগলো। সম্পূর্ণ অনাবৃত অবস্থায় একটি গাছের সাথে চিপকে হাত পা ছড়িয়ে প্রায় ঝুলে আছে সে। হাজার চেষ্টা করেও সেই অদৃশ্য শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না অরিন্দম। পারবেই বা কি করে? সে যে একটা সাধারণ মানুষ, আর তার বিপরীতে রয়েছে একটা ভয়ঙ্কর প্রেত শক্তি। শুক্লা অরিন্দমের এই অবস্থা দেখে তার দিকে ছুটে যেতে লাগলো, কিন্তু বেশি দূরে যেতে পারল না সে। তার আগেই কালো এক শক্তি হাওয়ার বেগে এসে তাকে সজোরে একটা ধাক্কা মারল। শুক্লা প্রবল চিৎকার করে পিছিয়ে এসে পড়ল পেছনের সেই গাছের উপরে। এরপর যত সে এগিয়ে যাওয়ার চেষ্টা করল ততই তার একই পরিণতি হলো। এদিকে অরিন্দমের অবস্থাও নিম্নমুখ। সে বাঁচার আপ্রাণ চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। প্রেমে পড়া কোনো অপরাধ নয়। আমরা ভালোবাসায় কোনো ভুল করিনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সেই অদৃশ্য বিভীষিকা ভয়ানক অট্টহাসে করে বীভৎস কর্কশ্বরে বলে উঠল, অবশ্যই ভুল করেছিস তোরা। এই গ্রামে কেউ প্রেমে পড়ে না। আমি কাউকে প্রেমে পড়তে দিই না। কারোর ভালোবাসার অধিকার নেই এই গ্রামে। যেমন আমার ভালোবাসার অধিকার ছিল না, ঠিক তেমন ভাবেই এই গ্রামে কারোর ভালোবাসার অধিকার নেই। এর আগে যারাই প্রেমে পড়েছে তারাই মরেছে, আর তুইও মরবি।
অশরীরীর সেই হাসিতে যেন কেঁপে উঠল পুরো গ্রামটাই। এরপর বীভৎসভাবে অরিন্দমের উলঙ্গ শরীর থেকে তার যৌনাঙ্গটা ছিঁড়ে নিল সেই অশরীরী। তারপর ওর শরীরের একটা হাত ঢুকে গেল অরিন্দমের পেটের ভেতর। তীব্র যন্ত্রণায় ভয়ানক আর্তনাদ করে মাটিতে আছড়ে পড়ল অরিন্দম। কিছুক্ষণ তীর তীর করে কেঁপে উঠে নিথর হয়ে গেল তার শরীরটা। শুক্লার চোখের সামনেই ঘটে গেল এত কিছু ঘটনা, কিন্তু সে কিছুই করতে পারল না। এই সমস্ত ঘটনা চুপচাপ অসহায়ের মতো দেখে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। অরিন্দম, অরিন্দম। কান্নায় ভেঙে পড়ে। চিৎকার করে শুক্লা অরিন্দমের নিথর শরীরটার কাছে ছুটে আসতে চাইল, কিন্তু পারল না। ততক্ষণে সেই অশরীরই তার দিকে ঘুরে দাঁড়িয়েছে। উল্লাসে ফেটে পড়ল সেই ছায়া শরীর। তার হাতের ইশারায় ধুলোর ঝড় গিয়ে আছড়ে পড়ল শুক্লার ওপর। যন্ত্রণায় তীব্র চিৎকার করে উঠল শুক্লা। নিমেষেই বদলে গেল শুক্লার সেই সুন্দর মুখখানি। ক্ষতপূর্ণ রক্তাক্ত হয়ে উঠল সেই মুখ। শুক্লার সেই চাঁদ মুখে জন্মের মতো কলঙ্ক রচিত হলো। ক্লাস 7-এ পড়ে টুকাই। ভালো নাম তরুণ। টুকাই আর রঙ্গন খুব ভালো বন্ধু। একই স্কুলে একই টিউশনিতে একসাথে পড়ে ওরা। রঙ্গন পড়াশোনায় বেশ ভালো। টুকাই পড়াশোনায় তেমন ভালো না হলেও খেলাধুলা এবং অন্যান্য কালচারাল দিকে ওর মাথা খুব ভালো। মাঝে মাঝে পড়া বুঝতে না পারলে টুকাই চলে আসে রঙ্গনের বাড়িতে। রঙ্গনের একটা ভালো গুণ হলো খুব কঠিন পড়াকে নিজে বুঝে নিয়ে খুব সহজ করে বুঝিয়ে দিতে পারে। বড় হয়ে নির্ঘাত ও মাস্টার হবে। টুকাই তো রঙ্গনকে সবসময় বলে, তুই বড় হয়ে মাস্টার হবিই হবি, হরিহর বাবুর মতন ছাত্র ঠ্যাঙাবি, কিন্তু অত জোরে জোরে কাউকে মারিস না, কিন্তু খুব লাগে রে। রঙ্গন হেসে বলে, ধুর, আমি নাকি হব মাস্টার? কি যে বলিস তুই! না রে, আমি মাস্টার হতে পারবো না। আমি তো ডাক্তার হব, অসুস্থ অসহায় মানুষের চিকিৎসা করে তাদেরকে সারিয়ে তুলব। আমার পরিবর্তে তুই না হয় মাস্টার হয়ে যাস। টুকাই হো হো করে হেসে ওঠে। কি বললি তুই? আমি হব মাস্টার? হ্যাঁ, উফ, যার আজকের পড়া কালকে মনে থাকে না সে হবে নাকি মাস্টার? হ্যাঁ, চুপ কর চুপ কর, আর বলিস না, এবার হাসিতে পেট ফেটে যাবে আমার। এইরকম অনেক কথাই চলে ওদের মধ্যে। সেদিন ছিল রবিবার, পরের দিন সোমবার। পরিহার বাবুর অঙ্ক টিউশন, আর এদিকে টুকাইয়ের একটি অঙ্ক এখনো করা হয়নি। বুঝতেই পারছে না তো অঙ্ক করবে কি করে। তাই সে ভাবল, যাই রঙ্গনের থেকে অঙ্কগুলো বুঝে আসি। এই ভেবে বেরিয়ে পড়ল রঙ্গনের বাড়ির উদ্দেশ্যে। রঙ্গন আর টুকাইয়ের বাড়ি পাশাপাশি গ্রামে, কিন্তু রঙ্গনের বাড়িতে এসে টুকাই দেখল রঙ্গন বাড়িতে নেই। রঙ্গনের ঠাকুমাকে টুকাই জিজ্ঞেস করলো, ও ঠাকুমা, রঙ্গন কোথায় গো? ও মা, টুকু, তুই? না, আমি টুকু নয়, আমি টুকাই। আরে ওই একই হলো। টোকাই তো মামার বাড়ি গেছে রে, ওর মামার ছেলের মুখে ভাত। ও তাহলে আজ ফিরবে না? না না, বিকেল বেলায় ফিরে আসবে। কেন রে, কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ, আসলে কাল হরিহর মাস্টারের কাছে পড়া আছে। স্যার যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি যেগুলো বুঝতে পারি না রঙ্গন না আমাকে খুব সহজ করে বুঝিয়ে দেয়, তাই আমি এসেছিলাম। কি আর করা যাবে, রঙ্গন তো বাড়িতেই নেই। কালকে আমাকে হরিহর মাস্টারের হাতে মার খেতে হবে নিশ্চয়ই। তোর নাম টুকাই?
ঘরের ভেতর বসে থাকা একটা বছর কুড়ির ছেলে টুকাইকে প্রশ্নটা করল। টুকাই বাইরে থেকে ঘরের ভিতরটা একটু উকি মেরে দেখে বলল, হ্যাঁ। তুই রঙ্গনের বন্ধু? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি রঙ্গনের দাদা, ওর পিসির ছেলে, মানে তোরও দাদা। আচ্ছা দেখি তুই কি অঙ্ক বুঝতে পারছিস না, দেখা। টুকাই একটু লজ্জা পেয়ে বলল, না না থাক, আমি পরে দেখে নেব। আরে থাকবে কেন? অঙ্কটা না হলে তো স্যার তোকে কালকেই মারবে, তাই না? টুকাইয়ের হরিহরবাবুর বেধড়ক মারের কথা মনে পড়ে গেল। সেই বেতের স্বাদ টুকাই অনেকবার পেয়েছে, যদিও সেই স্বাদ একবার যে পায় সে সহজে ভোলে না। টুকাই ধীরে ধীরে ঘরের ভেতরে গেল। টুকাই এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু নতুন লোক দেখলে পরে একটু মুষড়ে পড়ে। দে খাতাটা দিয়ে দেখি, দে। টুকাই অঙ্কের খাতাটা ছেলেটির হাতে ধরিয়ে দিল। খাতাটা দেখে নিয়ে ছেলেটি বলল, ঠিক আছে তুই বস, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। টুকাই বুঝতে পারল না অঙ্ক বোঝানোর জন্য দরজা বন্ধ করার কি প্রয়োজন আছে, কিন্তু সে মুখে কিছু বলল না। ছেলেটি দরজা বন্ধ করে ফিরে এসে টুকাইয়ের ভাব বুঝতে পেরে বলল, আসলে দরজা খোলা থাকলে ডিস্টার্ব হবে, আর কেউ ডিস্টার্ব করলে আমি অঙ্ক বোঝাতে পারি না, অসুবিধা হয়। যতই হোক অঙ্ক একটা ভেরি টাফ অ্যান্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট। এরপর ছেলেটি টুকাইকে অঙ্ক বোঝাতে লাগলো। বেশ সহজ করেই বোঝাচ্ছে, টুকাইও বেশ ভালোই বুঝতে পারছে। দাদাটা বেশ ভালো, টুকাইয়ের মনেই হচ্ছে না যে সে প্রথমবার তার সামনে বসে অঙ্ক করছে। দাদাটা কি সুন্দর গায়ে হাত বুলিয়ে ওকে অঙ্ক বোঝাচ্ছে, একটুও বকছে না। কিন্তু হঠাৎ টুকাই একটা জিনিস লক্ষ্য করল, দাদাটার হাত বারবার ওর প্যান্টের মাঝখানে এসে থামছে, আর সেই স্পর্শে ওর উত্তেজনা প্রবণ অংশটা ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছে। টুকাই লজ্জায় ছেলেটার দিকে তাকাতে পারছে না। এরপর ছেলেটি বলল, অঙ্কগুলো বুঝতে পেরেছিস টুকাই? হ্যাঁ বুঝতে পেরেছি দাদা, তুমি খুব ভালো, কি সহজ করে অঙ্কগুলো বুঝিয়ে দিলে। ছেলেটা হেসে বলল, আচ্ছা হ্যাঁ, তুইও খুব ভালো ছেলে। তাহলে এখন আমি বাড়ি যাই? এক্ষুনি চলে যাবি? আর কিছুক্ষণ বসে জানা, তোর সাথে কিছুক্ষণ গল্প করি। দেখ না, রঙ্গনটাও নেই, একটু তোর সাথে সময় কাটাবো সেটাও হচ্ছে না। বাড়িতে আমি পুরোই একা, এখন মনে হচ্ছে মামার বাড়ি না এলেই ভালো হতো। দাদাটার মন খারাপ দেখে টুকাইয়েরও মন খারাপ হয়ে গেল, তাই সে আরও কিছুক্ষণ বসে যাবে ঠিক করলো। গল্প করতে করতে ছেলেটা টুকাইয়ের হাত ধরে তার প্যান্টের ওপর থেকে গোপনাঙ্গে স্পর্শ করতে লাগলো। টুকাইয়ের খুব লজ্জা করছিল, কিন্তু সে মুখে কিছুই বলতে পারছিল না। প্রথমবার এমন এক উত্তেজনাপ্রবণ স্পর্শ তার বেশ ভালোই লাগছিল। ঘরের জানলা দরজা সব বন্ধ, বাড়িতে রঙ্গনের ঠাকুমা আর এই দাদা ছাড়া আর কেউ নেই। এরপর ছেলেটা তার জামা কাপড় খুলে ফেলতে লাগলো। ধীরে ধীরে সে পুরোটাই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল টুকাইয়ের সামনে। টুকাই বিস্মৃত হয়ে তাকিয়ে আছে ছেলেটার অনাবৃত টান টান ফর্সা শরীরটার দিকে। উত্তেজিত হয়ে আছে তার যৌনাঙ্গটা। বড়দের শরীর যে এমনটা হয় সেটা টুকাইয়ের জানা ছিল না। ছেলেটির উন্মুক্ত অনাবৃত সেই শরীর দেখে শরীরের ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। সে জানে না এরপর ঠিক কি হতে চলেছে। টুকাই কিছুই বলতে পারছিল না, শুধু তার ঠোঁটটা বারবার কেঁপে উঠছিল। এরপর ছেলেটা টুকাইয়ের আরো সামনে এগিয়ে সে বলল, এসব কিন্তু কাউকে বলবি না, এসব কথা কাউকে বলতে নেই, বললে কিন্তু বড়রা তোকেই খারাপ বলবে। টুকাই ক্যাবলার মতো তাকিয়ে থেকে বলল, রঙ্গনকেও বলবো না? না, কাউকে বলবি না। আচ্ছা। এরপর দাদাটা টুকাইকেও পুরো অনাবৃত করে দিল। টুকাই একটু বাধা দেওয়ার চেষ্টা করলো। এটা কি করছো দাদা? আমার জামা প্যান্ট খুলছো কেন? ছেলেটা টুকাইয়ের মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করে বলল, কোনো কথা বলবি না, শুধু চুপচাপ দেখে যা।
টুকাই আর কিছু বলতে পারল না, বাধাও দিল না আর। এরপর ছেলেটা তার যৌনাঙ্গটা নিয়ে এলো টুকাইয়ের মুখের সামনে। তারপর জোর করে যৌন উত্তেজনার নিবৃত্তি ঘটাতে লাগলো। টুকাইয়ের খুব ঘেন্না করছিল, কিন্তু তার কিছুই করার নেই। দাদাটা কিছুতেই তাকে ছাড়ছে না, জোর করে টুকাইয়ের মাথাটা জেঁকে ধরে রেখেছে যৌনাঙ্গের সামনে। এরপর দাদাটা টুকাইয়ের শরীরের সাথেও সেই একই কাজ করতে লাগলো। টুকাই এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি কোনো দিন হয়নি। ধীরে ধীরে সবটা কেমন যেন গা সওয়া হয়ে আসছিল টুকাইয়ের কাছে। তার মনের মধ্যেও কেমন একটা উত্তেজনা খেলে বেড়াতে শুরু করলো। কেমন একটা অজানা আনন্দ যেন ফুটে বের হচ্ছে। এই রকম শরীরের খেলায় যে এত আনন্দ, টুকাই তা আগে জানতো না। খেলা শেষে ছেলেটি টুকাইকে বলল, এসব কথা কাউকে বলবি না কিন্তু, মনে থাকবে তো? টুকাই কেমন একটা ফ্যালফ্যালে দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে থেকে সম্মতি সূচক ঘাড় নাড়ল। কয়েকশো ঘরবাড়ি নিয়ে সুন্দর সবুজে ঘেরা গ্রাম শুদ্ধরণপুর। এখানে সবাই একে অপরের সুখে দুঃখে মিলেমিশে বাস করে। এই গ্রামের মানুষের চাহিদাও খুব বেশি নয়। এই গ্রামের মানুষের মূল জীবিকা চাষবাস হলেও কেউ কেউ অন্যান্য পেশার সাথেও যুক্ত। পুরুষেরা ভোর হলেই যে যার কাজে বেরিয়ে যায়, মহিলারা বাড়ির কাজকর্ম করে, সন্তান সন্ততি সামলায়। বাচ্চা কাচ্চারা গ্রামের পাঠশালায় একসাথে পড়াশোনা করে। টুকাই ওরফে তরুণ এখন 25 বছর বয়সী এক যুবক। স্কুল শেষ করে কলেজ পাশ করার পর টুকাই বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে থাকে। ভাগ্য ভালোই ছিল বলা চলে। বেশি দিন টুকাইকে বাড়িতে বেকার হয়ে বসে থাকতে হয়নি। বেশ কিছুদিনের মধ্যেই বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ভালো পদে চাকরি পেয়ে যায় সে। টুকাই ও রঙ্গনের বন্ধুত্বটা আর আগের মতো নেই। স্কুল পাশ করে বেরিয়ে আসার পর সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে। রঙ্গন স্কুল পাশ করে ডাক্তারিতে চান্স পেয়ে যায়। বর্তমানে সে ডাক্তারি পাশ করে বেশ কিছু জায়গায় নিজের চেম্বার করেছে। ফোনে মাঝে মাঝে কথাবার্তা হয় ঠিকই, কিন্তু আগের মতো আর আড্ডা মারা, দেখা করা, ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তরুণদের কোম্পানি ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে একটা ভিলেজ এক্সকারশনের সিদ্ধান্ত নিয়েছে। এই এক্সকারশনের ফলে কোম্পানি নতুন নতুন প্রোডাক্টের আইডিয়াও পেয়ে যেতে পারে, যার ফলে কোম্পানির প্রেশার তো বাড়বেই, তার পাশাপাশি কোম্পানির প্রোডাক্টগুলোও সবার কাছে গ্রহণযোগ্য হবে। দুরন্ত, বর্ণিশা, তনয়া, নিখিলেশ ও তরুণ এরা 5 জনেই সহকর্মী। অফিস থেকে ভিলেজ এক্সকারশনে বের হয়েছে। গন্তব্য কোনো এক প্রত্যন্ত গ্রাম শুদ্ধরণপুর। রেল স্টেশন থেকে বেশ কিছুটা দূরত্বে গ্রামটি, কিন্তু ওরা অফিসের গাড়িতে করেই এসেছে। রেলপথের পাশ দিয়েই চলে গিয়েছে সড়ক পথ। সড়ক বলতে মোটামুটি চওড়া একটা মরাম বিছানো পথ। নিখিলেশ ড্রাইভিং জানে, তাই আর এক্সট্রা করে ড্রাইভার নেয়নি ওরা। সামনে নিখিলেশের পাশে বসেছে তরুণ, আর পেছনের সিটে বসেছে দুরন্ত, বর্ণিশা ও তনয়া। গ্রামে ঢোকার আগেই সন্ধে নেমে গিয়েছে। চারিদিকে গাছপালা ঘেরা রাস্তা, ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে রয়েছে চারপাশ। সন্ধেবেলাতেই দেখে মনে হচ্ছে যেন রাত নেমে গিয়েছে। গাড়ির হেডলাইটের আলোয় সামনের কিছুটা রাস্তা দেখা যায়। বর্ষাকাল, তাই কাদাও রয়েছে রাস্তায়। গ্রামে ঢোকার বাঁকে এসে গাড়িটা একটা ক্যাচ করে শব্দ করে থেমে গেল। নিখিলেশ বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। নিখিলেশের মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে এলো। ধ্যাৎ, হচ্ছে না, এ বিগড়েছে মনে হচ্ছে। এই সময় গাড়িটাকেও বিগড়তে হলো। ওহ, চারপাশটা কি অন্ধকার। এরপর আবছা আলোয় মাথার সামনের আয়নায় দেখতে পেল পেছনের সিটে বসে দুরন্ত ও বর্ণিশা তখন দুজন দুজনের মতো ব্যস্ত। নিখিলেশ ঠেস মেরে বলল, আর এদের দুটোকে দেখো, টেনশন বলে কিছু নেই। একটু ফাঁকা জায়গা পেলেও তো লীলায় বসে গেল। ওদের খেলা আর শেষ হয় না, সময় অসময় কিচ্ছু নেই। দুরন্তকে আমি প্রথম থেকেও জানি ও এরকম। তাই বলে বর্ণিশা তুইও?
দুরন্ত চমকে উঠে বর্ণিশাকে নিজের বাঁধন থেকে মুক্ত করল। বর্ণিশা বেশ লজ্জা পেয়েছে। বাকিরা সবাই একসাথে হেসে উঠল। দুরন্ত বলল, এই একদম বাজে কথা বলবি না নিখিলেশ। হ্যাঁ, আমি কখন সবসময় প্রেম করি? শান্তিতে একটা চুমুও খেতে দিবি না দেখছি তোরা। আচ্ছা ঠিক আছে, আবার পরে চুমু খাবি। এখন গাড়ি থেকে বেরিয়ে আয়, দেখি গাড়ি ঠেলতে হবে মনে হচ্ছে। দুরন্ত গাড়ি থেকে নেমে এলো। বর্ণিশা ও তনয়াও বেরিয়ে আসতে যাচ্ছিল। ওদের বাধা দিয়ে দুরন্ত বলল, না না, তোদের নামতে হবে না, তোরা গাড়িতেই থাক, আমরা দেখছি। নিখিলেশ গাড়ির ইঞ্জিনটা ভালো করে চেক করে নিল। কিন্তু সবই তো ঠিক আছে দেখছি, তাহলে গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন বলতো? চারপাশটা একটু ভালো করে দেখে নিয়ে তরুণ বলল, চারিদিকটা কেমন অন্ধকার দেখেছিস? এইমাত্র সন্ধে হয়েছে, একটা মানুষ নেই রাস্তায়। এ কোথায় এসে পড়লাম কে জানে। দুরন্ত বলল, আরে পিছনের একটা চাকা তো বসে গিয়েছে কাদায়। ও তাই বলি, তাহলে এই ব্যাপার। তোদের ভারে অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক। আবার নিখিলেশ, তুই আবার শুরু করলি? এই চল চল চল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আরে গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠেলে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। একটা কাজ কর, তোরা দুজনে একটু ঠেল, আমি গাড়িটা স্টার্ট দিই। সেই মতোই কিছুক্ষণ ঠেলাঠেলির পর গাড়ি স্টার্ট নিল। কয়েক মিনিট যাওয়ার পর গাড়িটা যখন গ্রামে ঢুকলো, তখন গ্রামের ছেলে বুড়ো প্রায় সবাই প্রবল উৎসাহ নিয়ে গাড়ির সামনে ছুটে এলো। তাদের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে তারা বেশ অবাক হয়েছে। গ্রামের ভেতর এত বড় গাড়ি সচরাচর আসে না, তাই অবাক হওয়াটাই স্বাভাবিক। ওরা পাঁচজনে গাড়ি থেকে নেমে আসতেই একজন বয়স্ক লোক ওদের সামনে এগিয়ে এলেন। বয়স প্রায় 70-এর ওপর তো হবেই। তিনি বললেন, কারা আপনারা, আর এই গ্রামে? তরুণ বলল, নমস্কার, আমরা কলকাতার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আসছি। এই গ্রামের সাংস্কৃতিক এবং জীবনযাত্রা সম্বন্ধে জানার জন্যই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বৃদ্ধ বললেন, নমস্কার, আমি এই গ্রামের মোড়ল কানাইলাল ভট্টাচার্য। নিখিলেশ বলল, আচ্ছা, এখন আমাদের থাকার কি কোনো ব্যবস্থা হতে পারে? দেখুন, এই গ্রামের সবারই তো ছোট ছোট পরিবার, কারোরই ঘর বাড়ি খুব একটা বড় নয়। এখন এটাই ব্যাপার যে আপনারা থাকবেন কোথায়। একটা মধ্যবয়স্ক লোক মোড়লের কাছে এগিয়ে এসে বলল, ওই জমিদার বাড়িটা তো খালি পড়ে আছে কাকা বাবু, ওখানেই যদি ওনাদের থাকার ব্যবস্থা করা যায়। মোড়ল একটু ভেবে নিয়ে বলল, জমিদার বাড়িতে? কিন্তু ওখানে তো বহু বছর হলো কেউ পা রাখেনি। ওখানে কি এনারা থাকতে পারবেন? ওদের কথাবার্তা শুনে তরুণ বলল, চলুন না একবার দেখেই আসা যাক। যদি থাকা সম্ভব হয় তাহলে আমাদের থাকতে কোনো অসুবিধা নেই। গ্রামের একেবারে মাঝ বরাবর অবস্থিত জমিদার বাড়িটা। বাড়িটা বেশ বড়, শরীরে জীর্ণতার ছাপ পড়লেও এখনো বেশ মজবুত। বাড়ির বেশ কিছু জায়গায় শ্যাওলা জমে কালো হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় বড় বড় ফাটলও লক্ষ্য করা যায়। সেই ফাটল দিয়ে অযাচিত কিছু গাছপালা গজিয়েছে অপ্রতিরুদ্ধভাবেই। দেখে সহজেই বোঝা যায় অনেক কালের ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে এই বাড়িটা। এরপর বাড়ির ভেতরে ঢুকলো সবাই। ভেতরটা মোটামুটি ভালোই, বসবাসের অযোগ্য বলা চলে না, তবে একতলার তুলনায় দোতলার ঘরগুলো থাকার জন্য আরও বেশি যোগ্য মনে হলো। একটু ভালো করে পরিষ্কার করে নিলে অনায়াসেই থাকা যায়। ঘরগুলো ভালো করে দেখে নিয়ে নিখিলেশ বলল, আমরা থাকতে পারবো, আমরা এখানেই থাকবো। আপাতত দুটো ঘর হলেই আমাদের চলবে। আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে। মোড়ল বলল, নিশ্চয় নিশ্চয়, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা হলেন গিয়ে আমাদের গ্রামের অতিথি, আপনাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমি গ্রামের কয়েকজন লোককে বলে দিচ্ছি পরিষ্কার করে দেবে, আর বাদ বাকিটা কাল সকালে দেখা যাবে। এবার বর্ণিশা বলল, আচ্ছা, এখানে সামনাসামনি কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছু রয়েছে কি?
আসলে বুঝতেই পারছেন এখন রান্নাবান্নার জোগাড় করা খুবই চাপের হবে, তাই বলছিলাম আর কি। মোড়ল একটু হেসে বলল, না, এখানে কোনো হোটেল নেই, তবে আপনারা চিন্তা করবেন না, আমি বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি। আজ আপনারা আমার বাড়িতেই আতিথেয়তা গ্রহণ করবেন। এতক্ষণ চুপ থাকার পর দুরন্ত বলল, আপনি আমাদের থেকে অনেক বড়, আপনি আমাদের তুমি করেই বলতে পারেন। আচ্ছা, বেশ বেশ। এরপর ঘর পরিষ্কার হলো। ওরা ওদের লাগেজগুলো ঘরে রেখে মোড়লের সাথে তার বাড়িতে চলে যায়। গ্রামের মানুষের সহজ সরল ব্যবহারের কথা এতদিন ওরা পড়ে ও শুনে এসেছে, আজ তার প্রমাণ সচক্ষে পেল। মোড়লের স্ত্রী যত্ন করে ওদের খেতে দিল। ভাত, আলু ভাজা, পটল ভাজা, দেশি মুরগির ঝোল। খুব তৃপ্তি করে খেলো ওরা। এরপর খাওয়া দাওয়া শেষ করে ফিরে এলো জমিদার বাড়িতে। বাড়িটাতে ইলেকট্রিসিটি নেই। এতদিনের পুরনো একটা বাড়িতে যেখানে বহুকাল কেউ থাকে না, সেখানে অবশ্য ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। ঘরগুলো বেশ বড়। ঘরের পূর্ব ও পশ্চিমে পুরনো দিনের শক্তপোক্ত বড় বড় দুটো জানালা। রং ফ্যাকাশে হয়ে এলেও এখনো বেশ মজবুত। সেখান থেকে গ্রামের পরিশুদ্ধ শীতল বাতাস ঘরের ভেতর এসে ঢুকছে। যেহেতু বর্ষাকাল, সেহেতু গরম তেমন একটা নেই। বেশ বড় সাইজের একটা খাট রয়েছে। ওরা বেডশিট সঙ্গে করে নিয়েই এসেছিল। নতুন বেডশিট পেতে দিল। নিখিলেশ বলল, আমি দুরন্ত আর তরুণ এই ঘরে থাকবো, পাশের ঘরটাতে বর্ণিশা, তনয়া, তোরা দুজন থাকবি। এই এই একদম বাজে কথা বলবি না তনু। হ্যাঁ মানছি আমি আমি একটু ভীতু টাইপের স্বভাবের, কিন্তু তাই বলে কবে তোর গায়ে চেপে পড়েছি রে? দুরন্ত ওদেরকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা থাম থাম, শোন, ওরা দুজন ভদ্রমহিলা একা একা থাকবে সেটা তো ভালো দেখায় না, বরং পাশের ঘরে ওদের সাথে আমি থেকে যাই। তোরা দুজন এই ঘরে থেকে যা। তরুণ বলল, দেখ নিখিলেশ, ব্যাটার বুদ্ধিখানা দেখ একবার। সুযোগ বুঝে বর্ণিশার সাথে একসাথে রাত কাটানোর ধান্দা করছে। বর্ণিশা লজ্জা পেয়ে বলল, দেখ তরুণদা, তুমিও না, চাটা একেবারে। নিখিলেশ বলল, না না বাবা দুরন্ত, বিয়ে না হওয়া পর্যন্ত আমরা তোমাদের একসঙ্গে থাকতে দিতে পারি না। এই তোরা বিয়ের কথাটা বাড়িতে কবে বলছিস বলতো? দুরন্ত বলল, আর দেখ এক্ষুনি আবার কি বিয়ে, আরও কিছুদিন যাক, দুজনে দুজনকে আরও কিছুটা সময় দিই, তারপর না হয় বিয়ে। এই কথায় বর্ণিশা একটু রেগে গেল। বর্ণিশা তনয়ার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর ওরা শুয়ে পড়ল। রাত বেড়ে চলেছে নিজের নিয়মে। পশ্চিমের জানলা থেকে আধভাঙা চাঁদের আলো ঘরে এসে ঢুকছে। প্রকৃতির ফুরফুরে হাওয়ার পরশে ওদের চোখে ঘুম নেমে এলো। বাড়ির পেছনে ঠিক জানালার পাশে অশ্বত্থ গাছের ডালপালাগুলো প্রবলভাবে আন্দোলিত হয়ে উঠল। দূরে কোথাও শোনা গেল শেয়ালের সমবেত ডাক। হঠাৎ ঘুম ভেঙে চোখটা খুলে গেল দুরন্তর। বারান্দায় কিছু একটা শব্দ শুনতে পাচ্ছে সে। এই এত রাত্রে বাইরে কিসের শব্দ হচ্ছে বলতো? তার একটু ভয় ভয় করছিল। প্রথমে সে ভাবল নিখিলেশ ও তরুণকে ডাকবে। পরক্ষণেই তার কানে এলো একটা শব্দ, কেউ যেন তার নাম ধরে ডাকছে। এই দুরন্ত, শুনছ? এসো না, বাইরে এসো না। আরে হ্যাঁ, আমি চিনতে পারছো না? এসো, বাইরে এসো। ভালো করে কান পেতে শুনতে চেষ্টা করলো দুরন্ত। আরে কি হলো? এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি তো, বলো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তুমি কি চাও না আমি তোমার কাছে আসি? হ্যাঁ, তোমার কাছে আসি, সেটা তুমি চাও না?
দুরন্ত বেশ অবাক হলো। বর্ণিশা ডাকছে তাকে। মনে মনে সে ভাবল, আরে এটা তো বর্ণিশার গলা, তাহলে ও এতক্ষণ ঘুমায়নি? আরে না, ঘুমোইনি তো, তোমাকে ছাড়া ঘুমই আসছিল না। দুরন্ত এবার আরো অবাক হলো। তার মনের কথা দরজার বাইরে থেকে বর্ণিশা কি করে জানল? এরপর আর বেশি কিছু ভাবতে পারল না সে। তার ভাবনা যেন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। সম্মোহিতের মতো সে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সে একটা ছায়া মূর্তিকে সিঁড়ির দিকে এগিয়ে যেতে দেখল। কি এক টানে মন্ত্রমুগ্ধের মতো সে ওই ছায়া মূর্তির পিছনে পিছনে যেতে লাগলো। এদিকে কোত্থেকে একটা ঘন কালো হাওয়ার স্রোত এসে ঢুকে পড়ল নিখিলেশের শরীরের ভেতর। নিখিলেশের চোখ দপ করে খুলে গেল। চোখ দুটো লাল হয়ে উঠেছে তার। সে উঠে বসল বিছানায়। এরপর সে চেপে বসল পাশে ঘুমিয়ে থাকা তরুণের শরীরের উপর। তার ঠোঁটে ফুটে উঠল একটা তির্যক বাঁকা হাসি। শরীরে একটা চাপ অনুভব করে ঘুমটা চটে গেল তরুণের। নিখিলেশের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, বিজয়, আমার বিজয়, কতদিন পরে দেখছি তোমাকে। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম বিজয়। চোখ খুলে নিখিলেশকে তার শরীরের উপর বসে থাকতে দেখে সে বেশ অবাক হয়। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিখিলেশ তরুণের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরে চেপে ধরল যে তরুণের নড়াচড়ার শক্তিটুকুও রইল না। যেন প্রবল আগ্রহে সে এখনই শুষে নেবে তরুণের সমস্ত প্রাণ শক্তি। তরুণ অবাক হয়েছে ঠিকই, কিন্তু ভয় পেল না সে। সে তো এতদিন ধরে মনে মনে এটাই চেয়ে এসেছিল। কলেজ থেকেই তরুণ আর নিখিলেশ দুজনে ভালো বন্ধু, কিন্তু মনে মনে তরুণ নিখিলেশকে বন্ধুর থেকেও বেশি কিছু ভেবে এসেছে। কিন্তু কোনোদিন মুখ ফুটে তাকে মনের কথা বলতে পারেনি। বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে। বলতে পারেনি এই ভেবে যে মনের কথা মুখ ফুটে বললে যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়, তখন সে সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। কিন্তু এমন কিছু যে কোনোদিন ঘটবে সেটা তরুণ কখনোই আশা করেনি। এরপর নিখিলেশ তরুণের শরীরের সমস্ত আবরণ একে একে খুলে ফেলে। তার আস্ত শরীরটাকে পাগলের মতো লেহন করতে থাকে। অপ্রত্য সুখে তৃপ্ত হতে থাকে দুজনেই। কিন্তু নিখিলেশকে দেখে তরুণের কখনোই এমনটা মনে হয়নি। তাহলে কি নিখিলেশের মনেও সুপ্ত অবস্থায় ছিল এই ব্যাপারটা? তাহলে কি সত্যি এতদিনেই নিখিলেশ তরুণের না বলা কথাগুলো বুঝতে পেরেছে? ঠিক কতক্ষণ তরুণ নিখিলেশের মায়ায় ডোরে আবদ্ধ ছিল সে জানে না। একসময় নিখিলেশ তরুণের শরীর থেকে নেমে আবার ঘুমে ঢলে পড়ল। সেই কালো ছায়াটা নিখিলেশের শরীর থেকে বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে গেল। এতক্ষণে তরুণ ওর ডান পাশে তাকিয়ে দেখল দুরন্ত পাশে নেই। কিন্তু কোথায় গেল? তাহলে কি ওপাশের ঘরে চলে গেল? এই ভেবে মনে মনে হাসল তরুণ। তারপর একসময় তার চোখেও ঘুম নেমে এলো। সকালে ঘুম ভেঙে ওরা দুরন্তকে কোথাও খুঁজে পেল না। আরে তুই একটু বেশি চিন্তা করছিস বর্ণিশা। আরে যাবে কোথায়? একটা জলজ্যান্ত মানুষ কি উধাও হয়ে যাবে নাকি? আশেপাশেই কোথাও গেছে হয়তো। নিখিলেশ বলে উঠল। তরুণ বলল, আমি তো ভেবেছিলাম দুরন্ত তোর সঙ্গেই আছে। না গো তরুণদা, বিশ্বাস করো, দুরন্ত আমার ঘরে কাল রাতে আসেনি। আমি তো ঘুমে অচেতন হয়েছিলাম, একবারও তো ঘুম ভাঙেনি আমার। তুই কি কিছু টের পেয়েছিলি? না, আমি তো গভীর ঘুমে ছিলাম। তুই তো জানিস আমার কীরকম ঘুম। একবার ঘুমিয়ে পড়লে কোথায় কি হচ্ছে আমার পক্ষে জানা সম্ভব নয়।
আমাকে কেউ তুলে নিয়ে চলে গেলেও আমি বুঝতে পারবো না। এসব কথাবার্তার মাঝেই অনেকটা সময় পেরিয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের একটা লোক হন্তদন্ত হয়ে এসে খবর দিল, এই যে আপনাদের একজন সঙ্গী বড় পুকুরের ধারে গাছতলায় অচেতন হয়ে পড়ে আছেন। ওরা সবাই ছুটে গেল গ্রামের পশ্চিম দিকে বড় পুকুরের দিকে। ঝড়ু মিত্তিরের বউ পুকুর ঘাটে বাসন মাজতে এসে দুরন্তকে প্রথম দেখে। সে বলল, আমি তো রোজ সবার প্রথমে পুকুর ঘাটে আসি, জানোই তো তোমরা। বাসন মেজে স্নান করে তারপর বাড়ি যাই, আর বেলা হলেই আবার বেডে বেড়ে যায় না, তাই তাড়াতাড়ি আসি। আর বহুদিনের অভ্যেস, আর যাতে তাই এসেছিলাম। ও বাবা, সে এসে দেখি উনি এখানে এভাবে পড়ে আছেন। আমি তো তারপর চেঁচামেচি করে লোকটা জড়ো করলাম গো। এরপর দুরন্তর চোখে মুখে জল দিয়ে ওরা জ্ঞান ফেরালো। গ্রামের মোড়ল কানাইলাল ভট্টাচ বললেন, তুমি এখানে এলে কিভাবে বাবা? দুরন্ত অবাক হয়ে চারিদিকে তাকালো, তারপর বলল, আমি তো বুঝতেই পারছি না আমি এখানে কি করে এলাম। একটু ভালো করে মনে করে দেখো তো, কাল রাতে ঠিক কি ঘটেছিল? দুরন্ত স্মৃতির পাতা উল্টে ফিরে গেল গত রাতে। কাল রাত্রে তরুণ, আমি আর নিখিলেশ একসাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা শব্দে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আমি বর্নিশার গলার আওয়াজ শুনতে পাই। বর্নিশা আর তনয়া পাশের ঘরে ঘুমোচ্ছিল। ওর গলা শুনে আমি বাইরে বেরিয়ে আসি, কিন্তু তারপর যে কি হলো আমার কিছুই মনে নেই। মোড়ল কি যেন একটা ভেবে নিয়ে অন্য মনস্কভাবে বলল, আমার মন বলছে সে আবার জেগে উঠেছে। নিখিলেশের কথায় সম্বিত ফেরে মোড়লের। আমতা আমতা করে তিনি বলেন, না না, কিছু না, তোমরা সাবধানে ফিরে যাও সবাই, আর কোনো অসুবিধা হলেই আমাকে খবর দিও। ওরা দুরন্তকে ধরাধরি করে ফিরেই আসছিল। ওদেরকে থামিয়ে দিয়ে মোড়ল বলল, আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ প্রেমিক প্রেমিকা রয়েছ? এই প্রশ্নে ওরা বেশ অবাক হলো। তরুণ বলল, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? না না না, কিছু না, যাও তোমরা যাও। তরুণের মনে খটকা লাগলো। কিছু একটা যেন লুকিয়ে গেলেন মোড়ল। কিন্তু ওরা আর কোনো প্রশ্ন করে না, ফিরে আসে জমিদার বাড়িতে। এরপর সারা দিনটা ওরা আর কোথাও বেরোয় না। বিকেলবেলা রোদ পড়ে এলো। ওরা গ্রামের এদিক ওদিকটা একটু ঘুরতে বের হয়। তরুণের মনটা আজ যেন কেমন কেমন করছে। অজান্তেই সে নিখিলেশের হাত ধরে ঘুরতে শুরু করে। একসময় নিখিলেশ বিরক্ত হয়ে বলেই ফেলে, কিরে, তোর আবার কি হলো? ন্যাকা প্রেমিক প্রেমিকাদের মতো আমার হাত ধরে এভাবে লেপটে আছিস কেন বলতো? নিখিলেশের কথায় তরুণ একটু লজ্জা পায়। তারপর নিখিলেশের হাত ধরে টেনে তাকে একটু আড়ালে নিয়ে যায়। কিরে, তুই আমাকে এদিকে নিয়ে এলি কেন? তরুণ নিখিলেশকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ নিখিলেশ, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানতাম না যে তুই আমাকে এতটা ভালোবাসিস। নিখিলেশ যেন আকাশ থেকে পড়ে। জোর করে তরুণকে আলিঙ্গন থেকে ছাড়িয়ে এসে বলে, এসব কি জাদা বলছিস তুই? আমাকে ভালোবাসিস মানে? আর এসবের মানে কি? আমি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমরা দুজন কলেজ লাইফ থেকে ভালো বন্ধু, কিন্তু বন্ধু ব্যাস। কিন্তু তাই বলে তো এমনটা নয় যে আমি তোকে অন্যভাবে ভালোবাসি। তরুণ মনে আঘাত পেয়ে কয়েক পা দূরে সরে যায়। তার চোখ ছলছল করে ওঠে। তারপর নিজেকে সামনে নিয়ে আবার সামনে এগিয়ে এসে বলে, কিন্তু তাহলে কাল রাতে তুই যে... কাল রাতে কি? তরুণ গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে নিখিলেশকে। এসব তুই কি বলছিস? না না, আমি এরকমটা কোনোদিনও কল্পনা করতে পারি না, আর তোকে নিয়ে তো নয়। তরুণ আর কিছুই বলতে পারল না। সে বুঝতে পারল না কাল রাতে যেটা ঘটেছে সেটা তাহলে কি ছিল। তাহলে কি সবটাই নিখিলেশের? এমন হাজারো প্রশ্ন জমা হতে থাকে তরুণের মনের মধ্যে।
ক্রমেই প্রকৃতির নিয়মে ধীরে ধীরে গোধূলির সিঁদুরের রং ফিকে হয়ে গিয়ে আকাশ কাজল কালো রঙের সন্ধ্যা রূপে সেজে ওঠে। তারপর রাতও গভীর হয়। আজও তরুণের সাথে সেই একই ঘটনা। তরুণের মন বলতে থাকে সমস্তটাই ছলনা, কিন্তু সে নিখিলেশকে আটকাতে চেয়েও আটকাতে পারে না। এই সময় মনে হয় নিখিলেশ যেন নিজের নিয়ন্ত্রণহীন। পরদিন সকালে দুরন্তর মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় গ্রামের পশ্চিম দিকের সেই বড় পুকুরে। জল থেকে দুরন্তর নিথর দেহটা তুলে আনা হলে বর্ণিশা দুরন্তর দেহটা ধরে কান্নায় ভেঙে পড়ে। না না, ওঠো দুরন্ত, ওঠো। তুমি তো দুরন্ত, তুমি তো দুরন্ত, তুমি চঞ্চল। তোমার এভাবে শুয়ে থাকাটা শোভা পায় না। ওঠো না, ওঠো না দুরন্ত, ওঠো না। কেন কেন কথা বলছো না তুমি? কেন কথা বলছো না? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাকে ছেড়ে, না 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 না, আমাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না দুরন্ত। আমাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। তনয়া বর্ণিশাকে সামলাতে চেষ্টা করে। মোড়ল দুঃখ প্রকাশ করে বললেন, তোমরা কি প্রেমিক প্রেমিকা ছিলে? নিখিলেশ বলল, হ্যাঁ, কেন বলুন তো? হায়, আমারই দোষ। আমার তোমাদেরকে আগেই সাবধান করা উচিত ছিল। আমার আগেই জেনে নেওয়া উচিত ছিল তোমাদের মধ্যে কেউ প্রেমিক প্রেমিকা রয়েছে কিনা। এবার তরুণ বলল, আমার আগেই মনে হয়েছিল আপনি কিছু একটা লুকিয়ে যাচ্ছেন আমাদের থেকে। এবার বলুন তো আসল ব্যাপারটা কি? কী কারণে আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেললাম? আর প্রেমিক প্রেমিকার মধ্যে এই ঘটনার কি সম্পর্ক? মোড়ল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সম্পর্ক আছে, কারণ এই গ্রামে কেউ প্রেম করতে পারে না। কোনো প্রেমিক প্রেমিকা থাকতে পারে না এই গ্রামে। নিখিলেশ অবাক হয়ে বলল, এটা আপনি আশ্চর্য অবান্তর কথা বলছেন। এরকম আবার হয় নাকি? আমার কথা শুনে তোমাদের হয়তো অবান্তর মনে হচ্ছে, কিন্তু মোটেই এই ব্যাপারটা অবান্তর নয়। সেটা এই গ্রাম এবং আশেপাশে সব গ্রামের মানুষেরাই জানে। এই গ্রামের সবার বিয়ে হয়, সন্তান সন্ততিও হয়, কিন্তু বিয়ের আগে কেউ কখনো প্রেম করতে পারে না। কিন্তু কেন? এর পেছনে রয়েছে অতীতের এক ভয়ঙ্কর ইতিহাস। কি সেই ইতিহাস? মোড়ল বলতে আরম্ভ করলেন, এই ঘটনা অনেক কাল আগের। তখন এই গ্রামের জমিদার ছিলেন জমিদার হরিনারায়ণ রায়। জমিদার হিসেবেও তিনি যেমন সুশাসক ছিলেন, তেমনি মানুষ হিসেবেও তিনি ছিলেন খুবই দয়ালু। প্রজাদের বিপদে আপদে তিনি কখনোই দূরে সরে থাকতেন না। প্রচারক জমিদারকে খুব শ্রদ্ধা করত। জমিদার হরিনারায়ণের একমাত্র পুত্র ছিল বিজয় মাধব। যেমন সুন্দর দেখতে, তেমনি ফর্সা ফুটফুটে তার গায়ের রং, আর তেমনি মার্জিত ও সুগঠিত ছিল তার ব্যবহার। বিজয় মাধবের এই নম্র ও ভদ্র চারিত্রিক বৈশিষ্ট্য গঠনের পেছনে যতটা না তার বাবা মায়ের হাত ছিল, তার চেয়েও বেশি অবদান ছিল তার একমাত্র বন্ধু চন্দনের। চন্দন ছিল জমিদার বাড়ির রাঁধুনি সুবলের ছেলে। চন্দনের ছোটবেলায় সুবল যখন সকালবেলা জমিদার বাড়িতে কাজে আসতো, তখন চন্দন বাবার পিছু নিয়ে চলে আসতো জমিদার বাড়িতে। চন্দনকে দেখে জমিদার গিন্নির বেশ ভালো লেগে গিয়েছিল।
সেই সূত্রে জমিদারের ছেলে বিজয় মাধবের কাছাকাছি আসার সুযোগ পেয়ে যায় চন্দন। চন্দন বিজয় মাধবের থেকে 1 বছর বড় হলেও তাদের বন্ধুত্ব হয়ে উঠেছিল খুবই দৃঢ়। একে অপরকে ছাড়া কারোরই যেন চলে না। চন্দন সারা দিন জমিদার বাড়িতেই থাকতো। একসাথে পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলা সবটাই চলত। এক কথায় বিজয় মাধবের সর্বক্ষণের ছায়া সঙ্গী হয়ে উঠেছিল চন্দন। ধীরে ধীরে চন্দনের সাহচর্যে বিজয় মাধব চারিত্রিক দিক থেকে পরিপুষ্ট হয়ে ওঠে। কিন্তু হাতের জল যতই ধরে রাখার চেষ্টা করো না কেন, কোনো না কোনো দিক দিয়ে সে গলে পড়বেই। এভাবেই দিন কাটছিল। ধীরে ধীরে ওরা দুজনে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের মধ্যেকার এই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের নয়, ক্রমেই তা ভালোবাসার রূপ নিয়েছে। তারা একে অপরকে ছাড়া থাকা তো দূর, বাঁচতেও পারবে না। সবার চোখের আড়ালে বিস্তার লাভ করতে থাকে তাদের এই সম্পর্ক। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? যতই চেষ্টা করো, একদিন না একদিন সেই শত্রু তো বেরিয়ে আসবে। আর হলো ঠিক তাই। একদিন অসঙ্গত অবস্থায় জমিদার মশাই দেখে নিলেন ওদের দুজনকে। রাগে ফেটে পড়লেন তিনি। বিজয় মোহন! বাবা মশাই, আপনি? হ্যাঁ, আমি। এসব কি দেখছি আমি? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শেষে কিনা তুমি এই ভিখারির ছেলেটার সাথে! ছি ছি ছি, মান সম্মান কিচ্ছু রাখলে না আমার, কুলাঙ্গার একটা। তারপর জমিদার মশাই বিজয় মাধবের গালে সপাটে এক চড় বসিয়ে দিলেন। চন্দন বলল, ওকে মারবেন না জমিদার মশাই, সব দোষ আমার। যা বলার আমাকে বলুন। এই তুই চুপ কর। তোকে কি আমি ছেড়ে দেবো ভেবেছিস? তোর ব্যবস্থা তো আমি করবই। তোদের বাপ বেটা দুজনেরই কঠিন সাজা হবে। না জমিদার মশাই, যা শাস্তি দেবার আমাকে দিন, বাবাকে কিছু বলবেন না। এখন কি তোর কথা অনুযায়ী আমাকে চলতে হবে নাকি? আমি কি করব না করব আমি কি সেটা তোর থেকে জানবো? চল এখনই তোর ব্যবস্থা করছি। এই বলে জমিদার মশাই চন্দনের চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যান বাইরের ঘরে। সেখানে তখন বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সকলেই উপস্থিত। জমিদার গর্জে উঠলেন, এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। তারপর ইচ্ছে মতো চাবুক পেটা করতে লাগলেন চন্দনকে। সুবোধ ছেলের এই পরিণতি দেখে কেঁদে বলে ওঠে, মারবেন না জমিদার মশাই, ওকে মারবেন না, দয়া করে মারবেন না। কি অপরাধ করেছে চন্দন? কি অপরাধ করেছে সেটা তুই তোর এই চরিত্রহীন ছেলেকে জিজ্ঞেস কর। সুবোধ অনুনয় বিনয় করতে লাগলো, ছেড়ে দিন জমিদার মশাই, ছেড়ে দিন, আর মারবেন না। এ তো এবার মারা যাবে। ছেড়ে দিন জমিদার মশাই, আপনার দুটো পায়ে পড়ছে। মরুক, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। চন্দন মুখে একটা টু শব্দটিও করল না। চুপচাপ সেই চাবুকের মার সহ্য করে গেল। ধীরে ধীরে রক্তাক্ত হয়ে উঠল তার শরীর। জমিদার ততক্ষণ থামলেন না যতক্ষণ না ওনার সমস্ত দম ফুরিয়ে আসছে। এরপর দুদিনের মধ্যেই তিনি বিজয় মোহনের বিবাহ স্থির করলেন ভিন রাজ্যের এক জমিদারের মেয়ের সাথে। বিজয় মাধব এই খবর পেয়ে জমিদারকে বলল, আমি চন্দন ছাড়া আর কাউকেই বিবাহ করতে পারবো না বাবা মশাই। জমিদার মশাই রাগ সামলে রাখতে পারলেন না। সপাটে একটা চড় বসিয়ে দিলেন বিজয় মাধবের গাল লক্ষ্য করে। আর একবার যদি এই ভিখিরির বাচ্চার নাম তুমি মুখে এনেছ, তাহলে আমি নিজের হাতে খুন করব তোমায়। নির্দিষ্ট দিনে বিবাহ স্থির হলো। খবর পেয়ে সমস্ত বাধাকে উপেক্ষা করেই ছুটে এলো চন্দন। বিয়েতে বাধা দেওয়ার বহু চেষ্টা করলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না।
বিজয় মাধবের বিবাহ হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের কাছের মানুষকে অন্য কারোর হতে দেখা খুব একটা সহজ নয়। চন্দনের কাছেও সেটা সহজ ছিল না। রাগে দুঃখে সে ঘটিয়ে বসলো এক চরম অঘটন। তখন জমিদার বাড়ির দেয়ালের বিভিন্ন জায়গায় টাঙানো থাকতো ঢাল তলোয়ার। হঠাৎ সেখান থেকেই একটা তলোয়ার নামিয়ে নিয়ে সজোরে নিজের বাম হাতের শিরা লক্ষ্য করে চালিয়ে দিল সে। শিরা কেটে ঝড় জড়িয়ে ঝরে পড়তে লাগলো লাল রঙের স্রোত। হতভম্ব হয়ে চেয়ে থাকলো সবাই। সমস্ত দেহটা রক্তশূন্য হয়ে যাওয়ার আগে চন্দন বলে উঠল, আজ না হোক কাল আমি আবার ফিরে আসব। আজ যেমন আমাদের প্রেম পূর্ণতা পেল না, ঠিক সেভাবেই এই গ্রামের কারোর প্রেম পূর্ণতা পাবে না। আমি কাউকে ছাড়ব না, কাউকে না। এই বলে চন্দন মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর কালের নিয়মে জমিদার বাড়ির সবাই একে একে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই বছর বাদেও চন্দনের সেই অভিশাপের হাত থেকে এখনো এই গ্রাম মুক্তি পায়নি। এই গ্রামের সকলেই বিয়ে করতে পারে, সংসার করতে পারে, কিন্তু বিবাহের পূর্বে প্রেম করতে পারে না। আর যে প্রেম করার সাহস দেখায় তারই পরিণতি হয় ভয়ঙ্কর। তার ফলাফল তো তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ। এতদূর বলে থামলেন বৃদ্ধ মোড়ল। এরপর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতা ভঙ্গ করে নিখিলেশ বলল, এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? সেটা আমরা কেউ জানি না। কি উপায়ে অভিশাপ থেকে আমরা মুক্তি পাব? তরুণ অন্যমনস্ক হয়ে বলে উঠল, আমি জানি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। মানে তুই কি বলতে চাইছিস? আমার মনে হয় আমি পূর্বজন্মের বিজয় মাধব। উপস্থিত সবাই নিজের মুখ চাওয়াচাবি করতে লাগলো। বৃদ্ধ মোড়ল অবাক হয়ে বললেন, তুমি কি করে জানলে যে তুমি পূর্বজন্মের বিজয় মাধব? তরুণ গত 2 রাতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে মোড়ল বললেন, তার মানে তুমিও? হ্যাঁ, আমি সমকামী। আমারও মনে হচ্ছে হয়তো হয়তো তুমিই পারবে এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে। নিখিলেশ বলল, না না তরুণ, তোর এসবে জড়ানোর কোনো দরকার নেই। আমরা আমাদের একটা বন্ধুকে হারিয়েছি। এসব করতে গিয়ে আবার তোর যদি কিছু হয়ে যায়, না, তার চেয়ে বরং চল আমরা কলকাতায় ফিরে যাই। না নিখিলেশ, তা হয় না। এই গ্রামের সকলে সারা জীবন একটা ভয় বুকে নিয়ে বেঁচে থাকবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। এর শেষ দেখে তবেই আমি এখান থেকে ফিরব, তাতে আমার যা হয় হোক। তরুণের সেই দৃঢ়তার কাছে কেউ আর কোনো কথা বলতে পারল না। যথারীতি প্রকৃতির নিয়মে দিন শেষে রাত নেমে এলো। পশ্চিমের জানলা থেকে ভঙ্গুর চাঁদের উজ্জ্বল আলো ঘরে এসে ঢুকেছে। সবাই ঘুমিয়ে পড়লেও তরুণ কিন্তু ঘুমালো না। ঘুমের ভান করে পড়ে রইল বিছানায়। রাত ধীরে ধীরে বাড়তে লাগলো। রাত বাড়ার সাথে সাথে চারিদিকের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। চারিদিক নিস্তব্ধ। একমাত্র ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। হঠাৎ নীরবতা খান খান করে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। হাওয়ার বেগ বেড়ে উঠল। একটা কালো ছায়া মূর্তি বন্ধ দরজা ভেদ করে ঘরে প্রবেশ করল। তারপর ঘুমন্ত নিখিলেশের শরীরের ভেতর ঢুকে পড়ল সেই কালো ছায়াটি। জেগে উঠল নিখিলেশ। এরপর নিখিলেশ তরুণের ওপর চেপে বসার আগেই তরুণ চোখ খুলল। তারপর বলল, আমি জানি তুমি নিখিলেশ নও, তুমি চন্দন। কিন্তু তুমি কেন আমাদের সঙ্গে এমনটা করছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি।
তরুণের কথা শুনে কর্কশভাবে হেসে উঠল নিখিলেশের দেহে বসত করা চন্দনের আত্মা। সেই রূপ কর্কশ স্বরেই সে বলে উঠল, আমাদের প্রেমকে ওরা সেদিন পূর্ণতা পেতে দেয়নি বিজয়। জোর করে ওরা আমাদের আলাদা করে দিয়েছিল। এত বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, অবশেষে তুমি এই গ্রামে এলে। কতদিন পরে তোমাকে আবার কাছে পেয়েছি আমি। এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না বিজয়। তুমি ফিরে যাও চন্দন, তুমি প্রতিহিংসা ভুলে যাও। তুমি যদি সত্যি তোমার বিজয়কে ভালোবেসে থাকো তাহলে তুমি ফিরে যাও। তুমি যদি মনে করো যে আমি তোমার বিজয়, তাহলে আমি তোমায় বলছি, আমি চাই না তুমি এই গ্রামে সবার মনে আতঙ্ক হয়ে বেঁচে থাকো। আমি চাই বিজয় ও চন্দনের এই প্রেম কাহিনী অমর হয়ে থাক, আতঙ্ক হয়ে নয়। তুমি আর নিজেকে কষ্ট দিও না চন্দন। তরুণের কথা শুনিয়ে নিখিলেশের দেহধারী চন্দনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তারপর সে বলে ওঠে, ঠিক আছে বিজয়, তুমি যখন বলছো তখন আমি চলে যাব। এতদিন আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। বহু প্রতীক্ষার পর অবশেষে তোমার দেখা পেয়েছি। শুধু একটা জিনিস তোমার কাছে চাইবো বিজয়। কি চাও তুমি? তোমাকে একবার জড়িয়ে ধরে চুম্বন করতে চাই। বেশ, এটাই যদি তোমার শেষ ইচ্ছা হয় তাহলে তুমি তোমার শেষ ইচ্ছা পূরণ করো। নিখিলেশের শরীরে বসবাসকারী চন্দন তরুণকে আলিঙ্গন করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এখন দুজনের চোখেই শোকের নানা জল ঢেউ খেলছে। এরপর নিখিলেশের শরীর থেকে চন্দনের আত্মা বেরিয়ে এলো। নিখিলেশের শরীরটা নেতিয়ে পড়ল বিছানায়। চন্দনের সেই কালো ছায়া অবয়ব বলে উঠল, খুব ভালো থেকো বিজয়। হয়তো আবার কোনোদিন অন্য কোথাও আমাদের দেখা হবে। বিদায় বন্ধু, বিদায়। তরুণের চোখ হতে আপনা থেকেই জল গড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল চন্দনের আত্মা। আর কোনো দিন সে কারোর প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়াবে না। পরদিন সকালে ওরা চারজন কলকাতা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার আগে গ্রামের সবাইকে বিদায় জানিয়ে তরুণ বলে, এই গ্রামের সমস্ত অভিশাপ কেটে গিয়েছে। চন্দনের আত্মা আর কখনো কারো প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে না। আপনাদের কারোর আর কোনো ভয় নেই। চন্দন তার নিজের জায়গায় ফিরে গিয়েছে। আমরা তাহলে এখন আসি। আপনারা সবাই ভালো থাকবেন। মোড়ল কানাইলাল ভট্টাচার্য বললেন, তোমাদের জন্য আজ এই গ্রাম এত বছরের অভিশাপ থেকে মুক্তি পেল। তোমরা সবাই ভালো থেকো। ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমরা আবার এসো কিন্তু। নিখিলেশ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। এরপর ওরা গাড়িতে চেপে নিজেদের গন্তব্যে রওনা দিল। নিখিলেশ ড্রাইভিং করছে। ওর পাশের সিটেই বসে রয়েছে তরুণ। অনেকটা পথ আসার পর নিখিলেশ ওর বাম হাতটা তরুণের হাতের উপর রাখল। তারপর চোখে চোখ রেখে মুচকি হেসে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আই লাভ ইউ। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প কাউকে বলতে নেই। রচনা ভাসান কৃষ্ণ। গল্প পাঠে সৌভিক। বিভিন্ন ভূমিকায় সায়াম, অয়ন্তিকা, সৌভিক এবং সৌমিক। গল্পের সাউন্ড ডিজাইন ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ।
তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।